প্রিয় তারেক রহমান এবং আমাকে যারা দেখছেন এবং শুনছেন, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। তারেক রহমান, আপনি 21 বছর পর চট্টগ্রামে গিয়েছিলেন রোববার 25 জানুয়ারি, ঠিক 21 বছর পর। 21 বছর আগে আপনি 2005-এ চট্টগ্রামে গিয়েছিলেন, এমনি একটি নির্বাচনী জনসমাবেশে আপনি বক্তৃতা করছিলেন চট্টগ্রামের লাল দিঘি ময়দানে। তো একই কাজ আপনি আবার করলেন রোববার 25 জানুয়ারি, তবে ভিন্ন একটি মাঠে আপনি বক্তৃতা করলেন, পলো গ্রাউন্ড ময়দানে। তো সেখানে লাখো লোকের উপস্থিতিতে বিশাল জনসমাবেশ দেখবার মতো, স্পেকটাকিউলার যেটিকে বলি আমরা, সেখানে আপনি বক্তৃতা করেছেন। আপনি দুপুরের একটু পরে মঞ্চে উঠেছেন 12:25-30-এর দিকে। তো আপনি চমৎকার বক্তব্য রেখেছেন। লাখো লোকের উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস আপনাকে ঘিরে ছিল, আর আপনি ছিলেন সব কিছুর মধ্যমণি। তো আপনার বক্তৃতা ব্যবচ্ছেদ করব এই ছোট্ট এপিসোডে। আপনি চমৎকার কিছু কথা বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারাও অনেকে তারেক রহমানের বক্তব্য শুনেছেন, সরাসরি না শুনলেও টেক্সট পড়েছেন পত্রিকায়, গণমাধ্যমে বা সমাজ মাধ্যমে। তো তারেক রহমান, যেটি বলছিলাম, আপনার বক্তব্য চমৎকার ছিল কোনো কোনো জায়গায়, আর কিছু জায়গায় বিশ্লেষণ দরকার আছে। তো সেইটি করব বাকি অংশে এপিসোডের। তো কথা না বাড়িয়ে শুরু করছি। আপনি চমৎকার শুরু করেছিলেন, যেমন আপনি বলেছিলেন চট্টগ্রামের বিষয়ে আপনার আবেগ আছে, এবং আবেগগুলোর কারণ আপনি ব্যাখ্যা করেছিলেন। 1971-এ আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন চট্টগ্রাম থেকে, সেইটি আপনাকে আবেগাপ্লুত করেছে। এবং দুর্ভাগ্যক্রমে চট্টগ্রামেই আপনার বাবা শহীদ হয়েছিলেন, সেইটিও আপনাকে আবেগাপ্লুত করেছে। শুধু আপনাকে না, সারা দেশের মানুষকে আবেগাপ্লুত করেছিল এবং এখনও করে। আমি তখন 8ম শ্রেণীতে পড়ি, গ্রামে অজপাড়াগাঁয়ে। রেডিওতে খবর শুনতাম, ওইটি ছিল আমাদের সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখবার ব্যবস্থা। বিদ্যুৎ ছিল না, রাস্তা ছিল না, রেডিও, ব্যাটারি চালিত রেডিও ব্যবহার করতাম আপডেটেড থাকবার জন্য। তো সেইখানে শুনলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন শহীদ হলেন, সেই সংবাদটি সেদিন শুনেছিলাম। খুব মন খারাপ হয়েছিল। আমি তখন অত কিছু বুঝি না, কিন্তু আপনার বাবা সম্পর্কে অনেক ভালো ভালো কথাই যখন শুনছিলাম আশেপাশে সবসময়ই, সেই ভালো মানুষটি যখন শহীদ হলেন, দুর্বৃত্তরা তাকে মেরে ফেললেন, খুব মন খারাপ হয়েছিল সেদিন। তো আপনিও সেই কথা আমাদের মনে করিয়ে দিলেন। আবার এই সেই চট্টগ্রাম যেখানে আপনার মা প্রয়াত বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তাকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। তো আপনি এই বিষয়গুলো উল্লেখ করে আবেগাপ্লুত হয়েছিলেন, এবং আপনার সঙ্গে সঙ্গে আপনার লাখো নেতাকর্মীও কিন্তু আবেগাপ্লুত হয়েছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তো ঠিক আছে, শুরু ভালো ছিল। পরে আপনি কিছু কথা বলেছেন, যেমন আপনি বলেছেন বিএনপি নির্বাচিত হলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে, এইটি কমিটমেন্ট। আপনি আরও বলেছেন বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে ততবার প্রমাণ করেছে দুটো বিষয় শুধু বিএনপি করে দেখাতে পারে, আর সেই বিষয়গুলো কি? নিরাপত্তা, জনগণের নিরাপত্তা। আপনি বলেছেন যে বিএনপি অতীতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছে। আর বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবেন জনগণকে সঙ্গে নিয়ে, কারণ এগুলো খেটে খাওয়া মানুষের নির্বিঘ্নে জীবনযাপন করা, জীবিকা অর্জন করার জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, এইটি ঘটাবার কথা বলেছেন। চমৎকার চমৎকার প্রতিশ্রুতি, অ্যান্ড দে সাউন্ড গ্রেট থিওরিটিক্যালি অ্যাটলিস্ট। তাত্ত্বিকভাবে শুনতে অন্তত চমৎকার লাগে। তো এইবার ব্যবচ্ছেদ করব। আপনি আপনাদের আগের আমলের কথা বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল বিএনপি করে দেখিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করেছে আপনি বলেছেন। তো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছিল না? হয়নি। বাস্তবতা এরকম ছিল না। আপনাদের সময়ও আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছিল, মানুষ নিরাপদ বোধ করেনি, মায়ের কোলে শিশু নিরাপদ ছিল না। আপনার মনে আছে কিনা আমি জানি না, না হলে মনে করিয়ে দিচ্ছি। মায়ের কোলে শিশু গুলিবিদ্ধ হয়ে ছিনতাইকারীদের রাস্তায় গোলাগুলি, সেই গুলি গিয়ে
একটি বিপদগামী গুলি মায়ের কোলে সেই শিশুর প্রাণ কেড়ে নিয়েছিল। অনেক ঝামেলা হয়েছিল সেটি নিয়ে। আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেই পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন, তিনি ভালো মানুষ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছি, এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, সরল মনের মানুষ। তিনি সেই মায়ের কাছে, সেই পরিবারের কাছে গিয়ে বলেছিলেন, আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে গা, এরকম একটি কথা বলেছিলেন। তো মানুষ খুশি হয়নি তাতে। তাই যদি হবে তাহলে তো আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, মিলিটারি কোনো কিছু দরকার নেই। সব কিছুই তো আল্লাহর মাল। তাহলে আল্লাহ যদি নিয়ে যান তাহলে সেগুলো বাঁচাবার চেষ্টা করাই তো বৃথা, লাভ কি চেষ্টা করে? তো বিষয়টি আসলে সেরকম ছিল না। তো এটি একটি ছোট্ট উদাহরণ দিলাম। আরও অসংখ্য বিষয় আছে যেগুলো প্রমাণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল চরম। দুর্নীতিও ছিল, সব কিছু ছিল। দুর্নীতিতে দেশ তখন চ্যাম্পিয়ন হয়েছিল। আপনারা হননি, দেশ হয়েছিল চ্যাম্পিয়ন বেশ কয়েকবার, 5 বার বলা হয়। আচ্ছা, তো শেখ হাসিনা আমলেও কিন্তু দেশ চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে, সম্ভবত 3 বার। তো যাই হোক, তো এই সবগুলো সমস্যা আপনি যেটি যেটি বলেছিলেন, আপনাদের দলের অতীত কর্মতৎপরতা, অতীত পারফরমেন্স ব্যাখ্যা করছিলেন, ঠিক ছিল না এটি। সেগুলো আপনি না বললেও পারতেন। তো যেটি বলছিলাম, এই কথাগুলো আমরা জানি। আপনাদের আমলগুলোতে কি হয়েছিল, কি হয়নি আমাদের জানা আছে। তাই সেগুলো আপনার বলার দরকার ছিল না। আর আপনি অঙ্গীকার করেছেন যে আপনি আইনশৃঙ্খলার উন্নতি ঘটাবেন, দুর্নীতি দূর করবেন, এগুলো আপনি বলেছেন, এবং বলেছেন দুর্নীতির টুটি চেপে ধরবেন। কিভাবে? আমি সম্প্রতি ঢাকার উত্তর এলাকায় এক চায়ের দোকান, টঙের দোকান, আমি তো অর্ডিনারি ম্যান, টঙের দোকানে চা খাই প্রায়শই। তো টঙের দোকানে চা খাচ্ছিলাম, আমার পরিচিত ছেলেটি। তো ওই এরিয়াতে আমি বহু বছর যাইনি, বেশ কয়েক বছর পর হঠাৎ গেলাম, চা খেলাম। ছেলেটিকে কুশল জিজ্ঞেস করলাম কেমন আছে। তো আমাকে বলল যে আগে চাঁদা দিতাম একজনকে। শেখ হাসিনার আওয়ামী লীগ আমলের কথা বলছিল ছেলেটি। একজন সমন্বিতভাবে চাঁদা নিত এসে, সম্ভবত ভাগ করে খেত। এরিয়ায় যত চাঁদা আদায় হয় নিত একজন, ভাগ করতো সবার মধ্যে। এর মধ্যে আওয়ামী লীগ ছিল মূল দল, অঙ্গ সংগঠনগুলো ছিল ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ। তো একজন চাঁদা নিতেন, তো সবাই মিলে ভাগ করে খেতেন। মেল মহব্বত বেশি ছিল আর কি তাদের মধ্যে। তো সেই ছেলেটি আমাকে দুঃখ করে বলল যে আমি এখন চাঁদা দিই 3 জনকে প্রতি মাসে। তো জিজ্ঞেস করছিলাম কারা, তো বলছে জানেনই তো কারা। আপনার দলের দিকে ইঙ্গিত করলো। তা আমি নাম জিজ্ঞেস করলাম, নাম বলো এবং কোন পার্টির, কোন দলের, অঙ্গ সংগঠন নাকি মূল দল। তো বলছিলেন কে বাকি আছে আবার, তবে 3 জনকে দেই, 3 বারে টাকা নিতে আসে। তা আমি চেষ্টা করেছিলাম চাপ দিয়ে নাম নেবার জন্যে, আমাকে দেয়নি নাম। হয়তো ভয় পেয়েছে যে আমি যদি কোনো অ্যাকশনে যাই, খোঁজ খবর নেই, তাহলে তার উপর পরবর্তীতে রিয়াকশন হবে সেটি। তো এটি একটি ছোট্ট উদাহরণ দিলাম, ছোট্ট উদাহরণ। আপনি নিজেও জানেন, আপনি তখন লন্ডনে। লক্ষ লক্ষ চাঁদাবাজির কেস হয়েছে বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময়ে, অভ্যুত্থান উত্তর সময়ে, জুলাই অভ্যুত্থান। তো লক্ষ লক্ষ। তো আপনি নিজেই নির্দেশ দিয়েছিলেন তাদের বিরুদ্ধে কঠোর হবার জন্য, দল যাতে শাস্তিমূলক ব্যবস্থা নেয়, নেওয়াও হয়েছিল। তো আমি খুশিও হয়েছিলাম এবং আমি এপিসোড বানিয়েছিলাম যে বিএনপি ব্যবস্থা নিচ্ছে। তো তখন আমি আর বুঝিনি যে সেই ব্যবস্থা লোক দেখানো এবং সাময়িক। 2-1 মাসের মধ্যেই দেখলাম যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। খুব মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় তারেক রহমান, যদিও আপনি আমার এই ভিডিও দেখছেন না এবং শুনছেন না, আপনি সময়ও পাবেন না, এটি আমার সান্ত্বনার জন্য বলছি আর কি। খুব মনোযোগ দিয়ে শুনবেন, না হলে বিএনপি ভাই বোনদের বলছি আপনারা শুনবেন। তো 1-2 মাসের মধ্যেই দেখলাম তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো, তারা আবার দলে ফিরে এসেছেন। অবাক হইনি, কারণ কেউ কেউ আমাকে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে আপনি বেশি খুশি হবেন না এবং এটি নিয়ে এপিসোড বানাবার কোনো দরকার নেই, আপনি খুব সরল মনের মানুষ। মায়া করে বোকা বলেনি, সরল মনের বলেছে। যেগুলো কিছুই না, আইওয়াস, 15 দিন পরে দেখবেন ওদেরকে আবার ফিরিয়ে নিয়েছে। 15 দিন না, একটু সময় বেশি লেগেছে, মাস 2-1-এর মধ্যে সবাইকে আবার ফিরিয়ে নেওয়া হলো। সবাই আবার প্রুত পবিত্র হয়ে আবার তার যার যার দলে, যার যার আসনে, যার যার পথে তারা ফিরে আসতে পারলেন। তো এই যখন অবস্থা, তখন আপনি জনগণকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কীভাবে ঘটাবেন? দুর্নীতি আপনি টুটি চেপে ধরবেন, এই কমিটমেন্ট দিলেন, কিভাবে রাখবেন সেই কমিটমেন্ট? কারণ
পুরো কম্বলেই তো সমস্যা। আমাদের এলাকায় বলে কম্বলের লম্বা, অর্থাৎ কম্বল থেকে যেগুলো আঁশ আঁশ বেরিয়ে থাকে, তো কম্বলের টেক্সচার তৈরি করে সেগুলো। তো কম্বলের লম্বা বেছে ফেলে দিলে কম্বল আর টিকে না। তো বিষয়টি তো আসলে এরকম, শুনতে খারাপ লাগলেও এটি বাস্তবতা। চাঁদাবাজের সংখ্যা, ভীতি প্রদর্শনকারীর সংখ্যা লাখ, লক্ষ লক্ষ। কার বিরুদ্ধে আপনি অ্যাকশন নেবেন আবার ফিরিয়ে আনতে হবে। তাহলে চাঁদাবাজি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না, হওয়ার কোনো সুযোগ নেই। তো যাই হোক, আমি এইটুকুতেও আমি সন্তুষ্ট ছিলাম যে আমি চেষ্টা করব, আপনি ভালোই বলেছেন। কিন্তু আমার আপত্তি হলো, আপনি আপনাদের শাসন আমলে পেছনে ফিরে গিয়ে যেগুলো বলছিলেন সেগুলো ছিল সত্যের অপলাপ, অর্ধসত্য এবং অসত্য। কারণ সবগুলো প্যারামিটারেই সমস্যা ছিল। আর ছিল বলেই দেখুন আপনাদের 2001-এর সরকারের পর আসলো বাংলাদেশে 111 মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট। নিজের বিবেককে একবার জিজ্ঞেস করুন, যদি সত্যিকার অর্থে আপনাদের শাসনামল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারত, চাঁদাবাজি কমপ্লিটলি বন্ধ করতে পারত, দুর্নীতির টুটি চেপে ধরতে পারত, যদি এগুলো ঘটতো, তাহলে 111 আসবার সাহস পেত। আমরা মিলিটারি ব্যাকড বলছি, অর্থাৎ মিলিটারি জেনারেলরা সাহায্য করেছেন, ষড়যন্ত্র করেছেন, এরকম আমরা বলছি। তো কোনো মিলিটারি অফিসারের সাহস ছিল যদি আপনারা সুশাসন দিতেন, আমাদের গুড গভর্নেন্স দিতেন? কোনো মিলিটারি অফিসারের বাবার সাহস ছিল যে এরকম একটি ঝামেলা পাকিয়ে ষড়যন্ত্র করে নির্বাচিত সরকারকে সরিয়ে, তখন আপনাদের মেয়াদ শেষ হয়েছিল, যে আবার সরকারে আসবে, একটা সরকার গঠন করবে এবং দেশ চালাবে অগণতান্ত্রিকভাবে বেশ কিছুটা সময়? এই সাহস কি তারা পেতেন? সত্যিকার অর্থে আপনারা গুড গভর্নেন্স বা সুশাসন নিশ্চিত করতে পারলে জনগণ তাদের কাঁধের নাট বল্টু খুলে ফেলত। সেই জেনারেলদের তো কাঁধ ভরা থাকে নাট বল্টু, সেই নাট বল্টু জনগণ খুলে ফেলত। তারা যেই বাড়িতে থাকতেন, যে অফিসে থাকতেন, সেই সময় ইট খুলে নিত, কেউ ঠেকাতে পারত না। কারণ আপনারা হতেন মানুষের সরকার, ভালোবাসার সরকার, গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল। বাই দ্য পিপলই হয়েছিলেন, বাট অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল হতে পারেননি। এটি শুধু আপনারা না, প্রতিটি নির্বাচিত সরকারই নির্বাচিত হয়ে স্বৈরাচারী হয়ে উঠেছিল। আপনারাও হয়েছিলেন, শেখ হাসিনার কথা তো বলেই লাভ নেই। তো অন্তত তাও এই নির্বাচিত সরকারগুলো যখন আমরা পেয়েছিলাম, এইটুকু অধিকার আমাদের ছিল, নিজেদের স্বৈরাচারী নিজেদের নির্বাচন করবার ক্ষমতা ছিল, নিজেদের ডিক্টেটর নিজেরা আমরা ইলেক্ট করতে পেরেছিলাম। কিন্তু হাসিনা সেই সুযোগও আমাদের থেকে কেড়ে নিলেন। হাসিনা জানতেন যে ভোট দিলেও যা, না দিলেও তা, তিনি স্বৈরাচারী হয়ে উঠবেন, তাই আমাদের কষ্ট করে ভোট কেন্দ্র পর্যন্ত যেতে দেননি। তো এই ছিল বিষয়টি। তো আপনি যদি, আমি মূল কথায় ফিরে আসি এখন, আমি বটম লাইনে আমি যে কথাটি বলতে চাচ্ছি, আপনি যদি সরল স্বীকারোক্তি দিতেন যে আমাদের আমলে অনেক সমস্যা ছিল, আমরা জনগণের পালস বুঝতে পারিনি, আমরা অনেক ভুল ত্রুটি করেছি, বললেন না আপনি, সেই দিকে গেলেনই না। বললে অনেক ভালো করতেন, দল বড় হতো, আপনি মহান হতেন, চমৎকার হতো। বলতে হতো যে আমাদের অনেক ভুল ত্রুটি আছে, আমরা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারিনি ঠিকমতো, নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি, তবে এবার আমি করব, এইটি হতো চমৎকার। তো আপনি ওই লাইনেই গেলেন না, বরং উল্টো আপনাদের আমলের প্রশংসা করলেন, যা কিনা সত্যি না, একেবারেই না। তো এইটি মোটেই ঠিক হয়নি। তো এখন থেকে আপনাকে এইসব বিষয়ে আরও সতর্ক হতে হবে। দল কি কি ভালো করেছে এটা আপনার বলার দরকার নেই, জনগণ বিচার করবে। আপনি ভালো কি করতে চান সেই বিষয়ে কথা বলবেন, সেই বিষয়ে প্রতিশ্রুতি দেবেন, এবং সম্ভব হলে ভুল ত্রুটিগুলো স্বীকার করবেন। আপনার নিজের ভুলের কথা বলবেন, যে আমার বয়স কম ছিল, আমি তখন বুঝিনি, আমার থেকে অনেক ভুল ত্রুটি হয়েছিল। জনগণের কাছে বলবেন, আপনারা দয়া করে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আগের তারেক রহমান নই, আমি রূপান্তরিত একজন মানুষ, ট্রান্সফর্মড, আগাগোড়া। এই আশ্বাস জনগণকে দেবেন। তাহলে মানুষের আস্থা ফিরে আসবে আপনার উপর, এবং এটি গুরুত্বপূর্ণ। এবং অন্য দলের লোকেরাও আপনার থেকে শিক্ষা নিতে পারবে যে ভুল ত্রুটি, দোষ, এগুলো বলতে হয় এবং অ্যাপোলোজাইজ করতে হয়, এবং করলে ভিত্তি আরও মজবুত হয়, দুর্বল হয় না কখনোই। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহ্য করবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা যারা আমার সঙ্গে ছিলেন এতক্ষণ, আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভালো থাকবেন, আবারও কথা হবে।